বিধানসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গে এখন তুঙ্গে ভাতা রাজনীতি। লক্ষ্মীর ভান্ডার থেকে যুবসাথী, রাজ্য সরকার এখন শুধুই করের টাকা ওড়ানোয় বিশ্বাসী। উন্নয়নের বদলে চলছে নগদ টাকা ওড়ানো, নগদ খয়রাতি। কিন্তু বাংলায় কি বড় শিল্প আসছে? শিক্ষিত যুবকরা কি কাজ পাচ্ছেন, নাকি ভাতার নেশায় পঙ্গু হচ্ছে সমাজ? কর্মসংস্থানহীন এই দান কি স্থায়ী সমাধান হতে পারে? এই নিয়ে আজ আমাদের আলোচনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ইতিহাস বলছে এই যে ভাতার রাজনীতি, এই ডোল পলিটিক্স, এই পথটা না খুব বিপজ্জনক। 1967 সাল থেকে ভারতে এই খেলা শুরু হয়। অনেক সরকার পাহাড় প্রমাণ উপঢৌকন দিয়েও ক্ষমতা হারিয়েছে। তারপর অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ কিংবা দিল্লি বারবার মুখ থুবড়ে পড়েছে নগ্ন ভাতা রাজনীতি। আজ আমরা ভাতা রাজনীতির সেই করুণ ইতিহাসটাই দেখব। কেন খয়রাতি করেও শেষ রক্ষা হয় না, খুঁজবো সেই প্রশ্নের উত্তর। দেখুন, ভারতে এই ভাতা রাজনীতির সূচনা হয়েছিল 1967 সালে তৎকালীন মাদ্রাজ রাজ্যে। সে বছর 1 টাকায় 3 কেজি চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছিলেন ডিএমকে নেতা আন্নাদুরাই। তারপর আর কখনো তামিলনাড়ুতে কংগ্রেস এককভাবে ক্ষমতায় আসতে পারেনি। এই ভাতার জেরেই প্রথমবার সে রাজ্যে ধরাশায়ী হয় কংগ্রেস, যার পর শুরু হয় উপহারের এক নগ্ন প্রতিযোগিতা। 2006 সালে প্রতিটি পরিবারকে রঙিন টিভি দিলেন আরেক ডিএমকে নেতা করুণানিধি। সেই দানে তিনি ক্ষমতা দখল করেছিলেন। কিন্তু 2011 সালে এলো আসল পরীক্ষা। ভোট বৈতরণী পেরোতে আরো বেশি খয়রাতির পরিকল্পনা করে ডিএমকে। বিনামূল্যে ল্যাপটপ কিংবা মিক্সার গ্রাইন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেন করুণানিধি। কিন্তু মানুষ তখন 2G কেলেঙ্কারিতে ক্ষুব্ধ। দ্রব্যমূল্য বৃদ্ধি আর লোডশেডিং এ মানুষজন অতিষ্ঠ। বাড়িতে ফ্রি টিভি এলেও মনে ছিল না শান্তি। ভোটাররা করুণানিধিকে ছুড়ে ফেলে দিলেন সেই বছর। ডিএমকে কে যেতে পারলো না ফ্রি ল্যাপটপ। কিংবা ধরুন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, সেখানে ক্ষমতা বাঁচাতে একই কৌশল নিয়েছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। 2012 সালে ল্যাপটপ বিলি করে ক্ষমতায় এসেছিলেন তিনি। 2017 সালে নির্বাচনের আগে আরো মরিয়া হয়ে ওঠেন অখিলেশ যাদব। তিনি ঘোষণা করেন 1 কোটি মানুষকে বিনামূল্যে স্মার্টফোন দেবেন। তিনি ভেবেছিলেন ঘুষ দিয়ে এভাবেই পার পেয়ে যাবেন তিনি। কিন্তু রাজ্যে আইন শৃঙ্খলার চূড়ান্ত বেহাল দশা, মানুষের গুন্ডারাজ আর দুর্নীতিতে তিতিবিরক্ত ছিল সেখানকার মানুষজন। স্মার্টফোনের লোভ তরুণদের ভোলাতে পারেনি। ফল হলো সমাজবাদী পার্টির ঐতিহাসিক পরাজয়। মানুষ ভাতার বদলে সুশাসন আর কর্মসংস্থানকেই বেছে নিয়েছিলেন। তারা বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন বিজেপিকে। এরপর আসি রাজস্থানের চিত্রে। সেখানেও ভাতা বিলিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল কংগ্রেস সরকার। 2023 সালে বিধানসভা নির্বাচনে তৎকালীন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ক্ষমতা ধরে রাখতে জনমোহিনী প্রকল্পের বন্যা বইয়ে দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন 10টি গ্যারান্টি, যার মধ্যে ছিল 500 টাকায় গ্যাস সিলিন্ডার, 100 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং মহিলাদের হাতে বিনামূল্যে স্মার্টফোন। নির্বাচনের ঠিক আগে সরকারি ক্যাম্প করে এই স্মার্টফোনগুলি বিলি করা হয়েছিল, ঠিক যেমন এখন পশ্চিমবঙ্গ জুড়ে যুবসাথীর ফর্ম ফিল আপ চলছে। গেহলট ভেবেছিলেন এই উপঢৌকনই তাকে ফের ক্ষমতায় ফেরাবে। কিন্তু ভোটের পর দেখা যায় কংগ্রেস ধরাশায়ী হয়েছে, বেহাল দশা হয়ে গিয়েছে তাদের। কংগ্রেসকে দুর্মুষ করে বিজেপি ক্ষমতায় আসে সেই রাজ্যে। কারণ রাজস্থানের সাধারণ মানুষ শুধু স্মার্টফোন বা সস্তা গ্যাজেট চাননি, তারা চেয়েছিলেন প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির বিচার এবং সর্বোপরি নারী সুরক্ষা। ভাতা রাজনীতিকে এক অন্য নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। 2015 সালে তিনি আনেন ফ্রিবি বা বিনামূল্যে পাইয়ে দেওয়ার রাজনীতি। 200 ইউনিট বিদ্যুৎ, 20,000 লিটার জল একদম বিনামূল্যে দেবেন বলে ঘোষণা করেন। মহিলারা বাসে চললেন বিনা ভাড়ায়। আর এই খয়রাতির জেরেই পরপর 3 বার দিল্লিতে জয়ী হয় আপ। কিন্তু মুদ্রার উল্টোপিঠ এখানেও স্পষ্ট হয়ে যায়। দিল্লির শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এমনকি যমুনা নদী দূষণ মুক্ত হয়নি, দূষণের শ্বাসরোধ হচ্ছে দিল্লির। খয়রাতির রাজনীতি করতে গিয়ে দিল্লিতে আপ সরকার কার্যত কোষাগার ফাঁকা করে দেয়। কাজেই 2025 সালে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে তারা পরাজিত হয় বিজেপির কাছে।
আপনাদের কি মনে হয় এই ভাতা রাজনীতি থেকে কি শিক্ষা নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি পরিস্থিতি বুঝতে পারছেন? দিল্লি থেকে রাজস্থান কিংবা উত্তরপ্রদেশ, ভাতা রাজনীতির পরিণতি সব জায়গায় একই। শুধু টাকা ছড়িয়ে জনরোষ ঢাকা যায় না। মানুষ যখন চাকরি আর মর্যাদা পায় না, তখন ভাতার মোহ কেটে যায়। উপঢৌকন পকেটে নিলেও মানুষ জবাব দেয় ইভিএম এ। বরং দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং সুশাসনের সঙ্গে প্রকৃত দুস্থদের পরিকল্পনামাফিক ভাতা দিলে সেই সরকারের প্রতি জনতা বারবার আস্থা জ্ঞাপন করে। যার অন্যতম উদাহরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি দানেই আটকে থাকবে, নাকি মেধার উপর নির্ভর করে এগিয়ে যাবে রাজ্য? আপনার কি মনে হয় জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले, मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।